তো বের করো সবাই তোমরা, কোশ্চেন বের করে দেখো দিনাজপুর বোর্ড 2017 কি বলা আছে। কি কোশ্চেনটা পড়ো। স্যার এটা হলো ওই যে ওই 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ঘনকের ভর 25 কেজি, এরূপ 5টি ঘনককে একটির উপর আরেকটি রেখে একটি স্তম্ভ তৈরি করা হলো। অন্যদিকে অনুরূপ আরো 5টি গোলককে ভূমিতে পাশাপাশি সংযুক্ত করে স্তম্ভটিকে খাড়া করা হলো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, স্তম্ভের চূড়া হতে একটি পাথর টুকরা পড়ে গেলে কত বেগে ভূমিতে আঘাত করবে? স্যার যদি মানে 5 নম্বর ব্লকটা পইড়া যায়, তাহলে 5 নম্বর ব্লকটার যে স্যার মানে পৃষ্ঠদেশ, নিচের যে পৃষ্ঠদেশটা স্যার, ওইটা 5 থেকে নাম্বার ভূমির ব্লক পড়ছে এই কথা বলছে। স্যার বলছে তো স্তম্ভের চূড়া থেকে, তার মানে তো 5 নাম্বারটাই পড়ছে। চূড়া থেকে কি পড়ছে? স্যার একটা পাথর টুকরা পড়ে গেলে। তাহলে চূড়া থেকে একটা পাথরের টুকরো পড়ছে, 5 নাম্বার ব্লক পড়ছে তাতে ভূমিতে। এখানে পাথরের বুঝি না চূড়া এখানে কোনটা স্যার? পাথরের চূড়া আবার কি? মানে স্যার মানে পাথরের তুমি, টুকরা বলা প্রশ্নে স্যার। হ্যাঁ এখন তোমার প্রশ্ন কি? স্যার প্রশ্ন হলো এখানে তো 2.5 ধরে করছে উচ্চতা স্যার, মানে প্রত্যেকটার 50 সেন্টিমিটার হইলে পাঁচটার উচ্চতা 2.5, কিন্তু স্যার হ্যাঁ 2.0 না, কারণ ওই 5 নাম্বারটার মানে নিম্ন মানে নিচের পৃষ্ঠদেশ থেকে ভূমির উচ্চতা 2.0 মিটার না স্যার? আমি বুঝি না তোমার কথাবার্তা, তুমি প্রশ্নে কি বলছে, কোথা থেকে পাথর পড়ছে? স্যার বলছে স্তম্ভের চূড়া থেকে একটি পাথর টুকরা তাহলে পড়ে স্তম্ভের গেলে। চূড়া, তাহলে স্তম্ভের চূড়াটা কোন জায়গায়? স্তম্ভের চূড়াটা কোন জায়গায়? এই 5টা এখানে স্তম্ভ সাজানো আছে, তাহলে এই স্তম্ভের চূড়া কোন জায়গায়? এই বি বিন্দু চূড়া স্তম্ভের। ও স্যার মানে বুঝছি আমি স্যার ব্লক চিন্তা করছিলাম, মানে ওটা তো আরেকটা আলাদা পাথর। জি স্যার আজব বুঝছি। জিনিস, তোমার এখানে কি পড়ছে তুমি সেটা আগে দেখবে না? জি স্যার বুঝছি। পড়ছে কি বলো আগে, তুমি প্রশ্ন তো পড়বা ঠিক মতো। স্যার পড়ছে ওখানে পাথর তো বলে টুকরা নাই স্যার। যে বলক পড়ে গেছে। জি স্যার বুঝছি। বলকের চূড়া থেকে কি ফেলাইছে, অন্য আরেকটা পাথরের টুকরা ফেলাই দিছে নাকি, এরকম বলছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কি কোশ্চেন? এটাই স্যার, ঠিক আছে। এটা, এইটাই আর কোনো ঝামেলা আছে? এই প্রশ্নটার ভিতরে আর কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, অন্য কোন কোশ্চেনে ঝামেলা আছে? এই যে ঢাকা বোর্ড 14তে স্যার একটা দেওয়া আছে যে, এই যে প্রশ্ন হলো স্যার, একটা ছবি দেওয়া আছে ওই যে নারিকেল গাছের সাথে, মানে তার ছবি দেওয়া ঢাকা বোর্ড 14, 2016 স্যার। 16 স্যার 2000। ও 2016। জি স্যার। সবাই একটু দেখো ওটা কি, ঢাকা বোর্ড 2016। দেখছো একটা নারিকেল গাছের ছবি দেওয়া আছে, হ্যাঁ, তারপর স্যার মানে ছবিটা তো দেওয়া আছে, তারপর ওখানে লেখা আছে যে 2 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার সুতার হ্যাঁ সাহায্যে ও বিন্দুতে ঝুলানো হলো এবং এই বিন্দু থেকে স্বাধীনভাবে ঝুলতে দেওয়া হলো ঘর্ষণ ও বায়ুজনিত বাধা অগ্রাহ্য করে। আর স্যার গ নাম্বারে বলছে যে, এরকম মনে করো একটা নারিকেল গাছ, এখান থেকে মনে করো একটা দোলনা ঝুলাইছে 10 মিটার, কি বলছে, 10 মিটার বাহু বিশিষ্ট নাকি? স্যার 10 মিটার না, সুতার সাহায্যে। জি স্যার। আচ্ছা 10 মিটার সুতার সাহায্যে একটা বস্তুকে ঝুলাইছে, কত ভরের বস্তু? স্যার 2 কেজি কিছু স্যার। বলছে? 2 2 কেজি কেজি স্যার। ভরের বস্তুকে ঝুলাইছে। ওকে, তাহলে এই বস্তুটার ভর হইলো 2 কেজি। তাহলে এই 10 মিটার সুতার সাহায্যে ঝুলাইছে, তারপরে স্যার তারপর 60 ডিগ্রি কোণে আছে স্যার, ওই ওই যে এখান গাছের থেকে গোড়ার সাথে স্যার। তাকে টেনে ছেড়ে দেওয়া হয়েছে, তাতে 60 ডিগ্রি কোণে আছে। জি স্যার। ওকে, তারপরে আর স্যার বলা হয়েছে যে গ নম্বরে দোলন অবস্থায় এই বিন্দুতে, ওই যে স্যার ওইটা হলো এই বিন্দু, ওই যে 60 ডিগ্রি ওটা কোণে যে সুতাটা আছে সেইটা। জি এইখানে স্যার। এইটা, হুম, বলছে স্যার দোলন অবস্থায় এই বিন্দুতে সুতার টান কত স্যার? এই সুতার টানটা হবে না স্যার এমভি স্কয়ার বাই আর মাইনাস এমজি কস, মানে এমজি কস থিটা স্যার। সুতার টান, সুতার টান বলতে এখানে যে
আছে, এখানে যে ধরে আছে সুতাটা, তাহলে সুতাটা তো তোমার এই বরাবর একটা বল কাজ করে, তার ঠিক বিপরীত দিকে এই দিকে সুতার টান কত, তাহলে এই বস্তুর যে ওজন এটা কাজ করবে কি সরাসরি নিচের দিকে, জি স্যার। ডব্লিউ ইকুয়ালস টু এম জি, এই দিক বরাবর কাজ করতেছে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এইখানের কোনটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি হবে। এইটাও 60 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই বস্তুটা তো এই দিকে আসতেছে নাকি? তাহলে এই হ্যাঁ দিকে, স্যার। কারণ এখানে ধরে ছেড়ে দিলে সে কি, এইটা কোন বিন্দু, এই জায়গাটা কোন বিন্দু ও দিছে, এই বিন্দু স্যার। জায়গাটাকে ও বিন্দু, সি এটা বিন্দু ও স্যার, সি ধরছে, বিন্দু। সি বিন্দু ধরছে। তাহলে তোমার এ থেকে যদি সি বিন্দুতে আসে, তাহলে কি একটা বল নিয়ে আসে না? তাহলে এমজিটা ভেঙে দুইটা উপাংশ হয়, এদিকে কি হয় এমজি cos 60 ডিগ্রি, আর এই বরাবর কি হয়, এই বরাবর হয় এমজি sin কি 60 ডিগ্রি। বস্তু যেভাবে দুলতেছে, কত বল দিয়ে দুলতেছে, এমজি sin 60 দিয়ে দুলতেছে, আর নিচের দিকে এই দিকে কত বল কাজ করতেছে, এমজি cos 60 ডিগ্রি। cos 60। এটা দিয়ে বস্তু এদিকে ছিঁড়ে পড়ে যেতে চায়, কিন্তু তাকে ধরে রাখছে কি এখান থেকে সুতা, এই কেন্দ্রমুখী ও বল। বিন্দু যদি এইটা হয়, তাহলে ও থেকে সুতা দিয়ে তাকে ধরে রাখা হয়েছে। তাহলে এখানে কতটুকু টান কাজ করতেছে, নিঃসন্দেহে এই ওজনের সমান, দ্যাট মিন্স এমজি cos 60 ডিগ্রি, এই জিনিসটা বের করতে হবে। এটা তোমার ওটা কত নাম্বার কোশ্চেন ছিল, গ না ঘ? গ নাম্বার স্যার। গ নাম্বার। তাহলে ওখানে টান যে বের করছে, তারা টান কত বের করছে? স্যার তারা এমজি cos থিটাই বের করছে। 10। ওইটাই টান বের হবে, এইটাই ডিরেক্ট। তাহলে এখানে সকল মান দেওয়া আছে না, এম তোমার জানা আছে না? জি স্যার। তাহলে জি তো মুখস্থ, আর cos 60 না তো স্যার, 60। আমি তাহলে বসে চিন্তা করছিলাম কি যে ওই এমভি স্কয়ার বাই আর, ওটা তো কেন্দ্রমুখী বল, সুতার ওই যে বৃত্তাকার পাশে হ্যাঁ যখন ঘোরে। আর হ্যাঁ এমজি হ্যাঁ cos হ্যাঁ 60 ডিগ্রি, এটা তো নিচের দিকে টানে বস্তুটারে। তো এই দুইটার বিয়োগফল হ্যাঁ, লব্ধিটা হবে। না এইটা লব্ধিটা না, এখানে সরাসরি তো এইটা দিয়ে তো এদিকে আসতেছে, এই ওজনের এই অংশটা দিয়ে, আর যে অংশটা এইদিকে কাজ করতেছে সেই অংশটা এদিকে টান দ্বারা প্রশমিত হচ্ছে, তার মানে এইটা ভেনিশ হয়ে যাচ্ছে, এইটা আর এইটা, তার মানে এই যে টান অনুভব করতেছে এইখানে ওজনের সমান, সুতরাং এইটা আর এইটা সমান। তাহলে এই দিকের যে ওজনটা, এইটাই হলো সুতার টান হিসেবে কাজ করতেছে, এইটা দিয়েই শুধুমাত্র দোলক এভাবে দুলতেছে। বুঝছো? জি স্যার। জি স্যার। স্যার কোনো আর সময় কি যদি নিচের টানটা বেশি হয় স্যার, তাহলে কি সুতা ছিঁড়ে পড়ে যাবে? ছিঁড়ে পড়ে যাবে। আর যদি স্যার কম হয় তাহলে কি হবে স্যার? যদি কম হয়, জি এইটা স্যার। যদি মানে এইটা যদি কম হয়, এইটা যদি বেশি হয়, তাহলে উঠে যাবে হ্যাঁ স্যার। উপরে। ও জি স্যার। এইটা সমান হইতে হয়, তা নাহলে ব্যালেন্সে ঘুরতে পারে না। জি স্যার আর কি বুঝছি। আর নাই স্যার, এইটাই ছিল। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? বাকিরা কি আসো লাইনে, জি স্যার আছি। অনলাইনে আসো? জি স্যার। জীবিত, জীবিত না মৃত? স্যার জীবিত। জীবিত। অনেকের বিভিন্ন ধরনের আমি এই যে ইসে যখন পড়াতে গেলাম অফলাইনে, তখন দেখলাম বিভিন্ন জনের বিভিন্ন রকমের সমস্যা আছে। এই এইখান থেকে বুঝি না, ওখান থেকে বুঝি না, এই সেই বইয়ের ভিতরে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। যেমন একটা কোশ্চেন ছিল এখানে, যে একটা গ্যাস বেলুন উপরের দিকে উঠতে থাকলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কিনা। এখানে দেখা যাচ্ছে বই এরকম প্রথম যে হেডলাইনটা দেওয়া আছে ওইখানেই ভুল দেওয়া আছে, যে লঙ্ঘিত লঙ্ঘিত হবে না এইটা বলছে, লাস্টে যে কিন্তু আবার ব্যাখ্যায় লিখছে লঙ্ঘিত হবে। এই ধরনের কিছু প্রবলেম বইয়ে সৃষ্টি করা আছে। আবার অনেকে দেখছি বুঝে না যে ভরবেগ 50% বৃদ্ধি পেলে তার গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে, এই অঙ্কগুলো অনেকে বুঝে আসতে পারে না, বা মোটামুটি আমরা একটু ঝামেলায় পড়ে যাই। আবার অনেকে যে ওই আনত তলবে বস্তু বা গাড়ির নিচে নামে, সেক্ষেত্রে যে বিষয়গুলো এগুলো নিয়েও অনেকে একটু ঝামেলায় পড়ে যায়। এখন এই এই
এইগুলো আমরা যখন জিজ্ঞেস করি তখন এগুলো তোমরা এই অনলাইনে বলো না কেন? মানে তোমাদের কি তাহলে এই ধরনের কোনো সমস্যা হয় না? স্যার সবার সব জায়গায় সমস্যা নাই স্যার, কেউ কেউ কোনোটা জায়গায় এমন মানে সমস্যা দেখা যায়। এই তাই এখন এগুলো যদি কারো, এগুলো তো খুব মেজর মেজর পার্ট, এইসব জায়গাগুলো যদি খুব ভালোভাবে আমরা বুঝে যেতে না পারি তাহলে তো আমাদের অনেক বড় রকমের সমস্যা হয়ে যাবে, অনেক বড় রকমের। তাই তোমার কোনো জায়গায় যেরকম কিছু কিছু বিষয় আছে, তোমার ওই যে আনত তলবে যখন কোনো গাড়ি বা কোনো কিছু নামে নিচের দিকে, যেমন এরকম যখন কোনো কিছু নামে, এই তাহলে এইখানে তোমার এই যে এখানে মনে করো যে ইসের সাথে তোমার এরকম একটা নির্দিষ্ট কোণে বস্তু হেলানো তলের উপর দিয়ে নামবে। এরকম হেলানো তলের উপর দিয়ে যখন কোনো বস্তু যখন এরকম কোনো হেলানো তলের উপর দিয়ে যদি ভূমিতে নামে, আর এক্ষেত্রে তোমার এখানে মনে করো 70 ডিগ্রি, এখানে আছে 20 ডিগ্রি, একটা বস্তু বা গাড়ি এর উপর দিয়ে তোমার নামতেছে, এটা ওই রাজুক কলেজের একটা কোশ্চেন মেবি 20 মিটার/সেকেন্ড বেগে নামতেছে, ব্রেক চেপে থামাই দেওয়া হইলো এখানে এসে এবং 40 মিটার দূরে এসে থামলো, 40 মিটার পথ অতিক্রম করে থামলো, বাধা দানকারী বলের মান কত? এখানে একটা ফ্রিকশনও দেওয়া আছে, এফ কে সমান সমান 50 নিউটন, এই ফ্রিকশনও এখানে দেওয়া আছে। তাহলে এই রকমের ক্ষেত্রে তোমাদের যখন হিসাব নিকাশ করতে, এটা আমরা দুই ভাবে করতে পারি, কিভাবে করতে পারি? যে এই বস্তুটাকে, এই বস্তুর ভর এটাও দিয়ে দিচ্ছে 500 কেজি, এখন এই বস্তুকে পৃথিবী টানে হলো সোজা নিচের দিকে, এই হলো এমজি, আর এই বস্তুর প্রতিক্রিয়া বল এদিক হলো ক্রিয়া, উপরে থাকতেছে তার প্রতিক্রিয়া। তাহলে এইখানে যদি 20 ডিগ্রি হয় তাহলে এখানেও 20 ডিগ্রি, এখানে 20 ডিগ্রি হলে এখানেও 20 ডিগ্রি, তাহলে এইটা যদি এমজি হয় তাহলে এখানে আসতেছে এমজি কস 20 ডিগ্রি, আর এই বরাবর কাজ করতেছে এমজি সাইন 20 ডিগ্রি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে এমজি এদিকে সাইন 20 ডিগ্রি, আর এখান থেকে নামছে হলো 40 মিটার, এস 40 মিটার। তাই এখন এই বস্তু যখন এখানে নামে, যখন ব্রেক চাপে, বলা হয়েছে গ নাম্বার কোশ্চেনে, যখন নিচের দিকে নেমে এসে থেমে যায় তখন বাধা দানকারী বলের মান কত? তাহলে এর উপরে তো ইঞ্জিনের ভিতরে একটা বল প্রয়োগ করে, সেই বলটা তো অবশ্যই কাজ করবে উপরের দিকে, আর একটা ফ্রিকশন আছে সেটাও উপরের দিকে। তাহলে উপরের দিকে মোট বল কাজ করে কত? এফ প্লাস এফ কে, এইটা। আর এই যে নিচের দিকে নামতেছে কোন বল দিয়ে? এমজি সাইন থিটা। তাহলে নিচের দিকে যেহেতু এইটা আর এই দুইটা হলো উপরের দিকে, তাহলে এখানে নিট টিকতেছে কত? এমজি সাইন 20 ডিগ্রি। এই হলো এখানে নামার সময় নিট বল। তাহলে এইটাই হলো কার্যকর বল, এইটাই কোস টু কি? এইটাই কোস টু এম। তাহলে এখান থেকেই আমরা ওই যে এফ এর মানটা বের করতে পারি। করতে গেলে আমাদের কি কি দরকার? এম দরকার, এ দরকার। এম মুখস্থ, মানে মুখস্থ না, বলে দিছি 500 কেজি, তাহলে এ বের করতে হবে। এখন এ আবার এখান থেকে আমরা বের করতে পারি যে একটা বস্তু আদিবেগ এখানে তোমার 20 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড বেগে নামতেছে, একটা পর্যায়ে এসে থেমে গেল, তাহলে আমরা এখানে সূত্র কি জানি? ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2as, যেহেতু একটা পর্যায়ে থামে এখানে মন্দন হয়, তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু কি? ভি স্কয়ার, এটা যদি পাশে হয় তাহলে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে এখানে তোমার কিন্তু ওই ইউ আদিবেগ 20 মিটার/সেকেন্ড দেওয়া আছে, ভি এক সময় এসে থেমে গেছে, শেষ বেগ জানা আছে, কত মিটার দূরত্ব অতিক্রম করে জানা আছে, এই পথে ত্বরণও বের করা। ত্বরণ বের করে এখানে বসিয়ে স্যার মিউট স্যার হয়ে আপনি গেছেন। মিউট হয়ে গেছেন। স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার স্যার মোবাইলে কথা শুনছেন? এখানে
তোমার দেখা যাচ্ছে এই কন্ডিশনে বের করা যায়। আবার এই অঙ্কগুলো যখন করা হয় তখন কাজ শক্তি উপপাদ্য দিয়েও করা হয়। তোমরা কি কথা বুঝতে পারো? আমার কথা শোনা যায় এখন? জি স্যার। তাহলে এটা কাজ শক্তি উপপাদ্য দিয়েও করা যায়। কিরকম করা যায়? যে বস্তু এখান থেকে এখানে নামলো, তা এখান থেকে এখানে যদি নামে তাহলে তার এখানে গতিশক্তির পরিবর্তন, তাহলে এখান তো আসলে বেগ শূন্য হয়ে যায়, গতিশক্তি শূন্য। তাহলে এখানে গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার, মানে কি এখানে ওই ইউ স্কয়ারটাই কাজ করতেছে, আর এই গতিশক্তি শূন্য, তাই গতিশক্তি পরিবর্তন এইটাই। তাহলে এই গতিশক্তি পরিবর্তন সমান সমান কি? কৃত কাজ। কৃত কাজ মানে কি? এখান থেকে এখানে এসে যে নামলো, এই যে নামার ক্ষেত্রে এখানে কার্যকর বল ইনটু সরণ, তাহলে কার্যকর বল কত? তাহলে তোমার একটা বল বাধাদানকারী বল উপরের দিকে, ফ্রিকশন উপরের দিকে, আর এমজি সাইন থিটা নিচের দিকে, তাহলে কার্যকর বল কত কাজ করতেছে? এফ প্লাস এফ কে মাইনাস এমজি সাইন 20 ডিগ্রি, এই হলো কার্যকর বল। তাহলে ইনটু ইনটু এস, এস মানে কত তোমরা জানো, এটা হলো 40। তাহলে এখান থেকেও তোমরা এই সূত্র ব্যবহার করো, এখান থেকে ওই বাধাদানকারী বল কত সেটাও বের করতে পারো। তোমরা যে প্রসেসে কাজগুলো করো সে প্রসেসেই তোমরা করতে পারবে, তাতে কোনো ঝামেলা নেই। এই রকমের অঙ্ক নিয়েও তোমরা বিভ্রান্ত হও। তাতে নাকি অনেকে বলে কমপ্লেন পেয়েছি যেটা সেটা যে দুই প্রসেসে একই রেজাল্ট হয় না, হয় ক্যালকুলেশনে গরমিল আছে, আর যদি সামান্য এদিক সেদিক হয় সেখানে তোমার মাথা ব্যথার কিছু নাই, অবশ্যই এই প্রসেসে তোমার হতে হবে, তাহলে হয়তো ডাটায় কোনো গরমিল আছে। দুইটার যে কোনো প্রসেসই রাইট। তাই তোমরা একটু যখন কাজ বাজ করবা এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবা, তা নাহলে তো তোমরা বিপদে পড়ে যাবা। একটু অ্যানালাইসিস করে বুঝে শুনে তারপরে তোমরা এগুলা কমপ্লিট করবা। স্যার তাহলে এগুলা বলো। একটা কোশ্চেন ছিল স্যার, ওই 19 সালে একটা কোশ্চেন আমি করতে যাই, এটা দেখছি যে আপনার পুকুরের উচ্চতা দেওয়া হচ্ছে 3 মিটার, সেখানে আপনার h/2 নেওয়া হয়েছে। স্যার এটা কেন নেওয়া হয়? পুকুর কি খালি করছে হ্যাঁ স্যার। নাকি? জি তা স্যার। পুকুর যদি খালি করে তাহলে পানির ভরকেন্দ্র কোথায় ছিল? 3 মিটার গভীর পুকুর, পানির ভরকেন্দ্র স্যার কোথায়? বুঝছি। তুমি তুমি আর খালিদ হাসান এই মাঝে মাঝে এত এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এগুলো তোমাদের চোখ এড়াইয়া যায় কিভাবে? তোমরা যখন তোমরা কেমন জানি অন্য বেশি গভীরের জিনিস চিন্তা করতে, যে ছোট ছোট জিনিসগুলো তোমাদের কেমন জানি ওই যে চোখ এড়াই চলে যায়, হ্যাঁ স্যার তখন এমন মনে হয়। হয় কি যে এখানে অনেক বিশাল একটা সমস্যা দাঁড়াইছে। তুমি তো আসলে মূল থিমে যাবা, যে ভরকেন্দ্র ছিল কোথায়, আসছে কোথায়, কারণ আমি পুকুর ফাঁকা করছি, তার মানে ভরকেন্দ্রটা কোন জায়গায়? ঠিক মাঝখানে। তাহলে ভরকেন্দ্র এখন আমি পুকুরের পানি খালি করে ফেলবো, তার মানে কি ভরকেন্দ্রটা ধরে পুকুরের উপরে ফেলাই দেবো। তা ভরকেন্দ্র, পুকুর তো 3 মিটার গভীর হয়, তা ভরকেন্দ্র তো ছিল মাঝখানে, জি ওই স্যার। মাঝখান থেকে ধরে পুকুরের উপরে ফেলাই দেবো, তার মানে সে 1.5 মিটার উপরে উঠবে না? স্যার অবশ্যই 1.5 মিটার উপরে উঠবে। আবার এখানে তোমার ওই যে আরেকটা অঙ্ক আছে, তোমরা বইয়ের প্রসেসে করো, একদমই নাথিং বাট বিষয়, কেন তোমরা বইয়ের প্রসেসে করতে যাবা? এরকমের একটা অঙ্ক আছে, দেখো তোমাদের বই সৃজনশীল কোশ্চেন। এখানে একজন ব্যক্তি এ বি পথে যাচ্ছে, এখান থেকে সি, এখান থেকে ডি পথে নামছে, এরকমের একটা অঙ্ক আছে তোমার বই। এই এখানে উচ্চতর দক্ষতায় বই অঙ্কটা আছে। তাহলে আবার ডি পথে সে নামছে, এখন কোশ্চেন হলো এ থেকে সি পথে যাওয়ার কৃত কাজ কত? তারপরে হলো এই সিডি পথে নামার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ বেশি হবে না ওই নামার ক্ষেত্রে বস্তুর যে ত্বরণে নামছে সেই ত্বরণ বেশি হবে? এরকম অঙ্ক আছে না? পাইছো এরকম অঙ্ক কোথাও? হ্যাঁ স্যার করছিও তো, মনে নাই। ওই যে বইটা একটু বের করো, উচ্চতার 2 দক্ষতায় নম্বর দেখো, অঙ্কটাই আমি আছে স্যার। 2 নম্বর হ্যাঁ অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা স্যার। তাহলে এখানে একটু মানগুলো বলো দেখি, এখানে কি কোণ দেওয়া আছে না? কোন জায়গায় যেন একটা 60 কোণ 60 দেওয়া ডিগ্রি আছে, স্যার। এই কোন এতে জায়গায়? 60 এ কোণ ডিগ্রি। না বি কোণ? এ এ কোণ কোণ, স্যার। জি এ স্যার। কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, আর সম্ভবত এবি এর মনে হয় মান দেওয়া আছে। এবি এর মান কত? 4 মিটার স্যার। বিসি 1 4 মিটার। মিটার। তাহলে বিসি হলো 1 মিটার, সিডি আর 5 মিটার। সিডি দেওয়া আছে কত? 5 মিটার স্যার। সিডি 5 মিটার স্যার। 5 মিটার।
তাহলে তোমার বালকের এখানে এই মানগুলো দেওয়া আছে এখন। হ্যাঁ, স্যার বালকের ভর 30 কেজি, যে উঠবে যে উঠবে তার ভর হইলো 30 কেজি। হ্যাঁ, আর 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 কিছু ঘর্ষণ বল 50 নিউটন। এই নামার সময়, স্যার সিডি পথে নামার সময়। তলের ঘর্ষণ বল। হ্যাঁ, তার তলের ঘর্ষণ বল হইলে এটা মূলত এই সিডি পথের হিসাবটা হয়। এখানে এফ কে কত নিউটন? 50। 50, জি স্যার। হ্যাঁ, তাহলে এখন তোমরা একটু দেখো, বলছে এ থেকে সি পথে যাওয়ার কৃত কাজ। এটা তো নরমাল বিষয়, এ থেকে সি পথে যাওয়ার কৃত কাজ এই বি থেকে সি পথে যাওয়ার ক্ষেত্রে কোনো কৃত কাজ হবে না, কারণ এটা অনুভূমিক। তো অনুভূমিক বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে না। তাহলে এ থেকে বি বিন্দুতে ওঠার কৃত কাজই হইলো ওই বালকের কৃত কাজ। তাহলে এই এ থেকে বি পথে উঠলে সে ভূমি থেকে কতখানি, এই যে এতখানি উপরে উঠলো, এইটা যদি হয় এ বি সি ডি, এইটা মনে করো ই, এইটা এফ, তাহলে ইবি উচ্চতায় উপরে উঠছে। তাহলে এখানে ওঠার কৃত কাজই হইলো ডব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। এই এইচ মানেই হইলো তোমার মূলত এখানে এম জি ই বি এইটা। তাহলে এম তোমার জানা আছে, বালকের ভর, জি জানা আছে, ইবি বের করতে হবে। তাহলে এইটা যেহেতু তোমার ত্রিকোণমিতি হিসাব সমকোণী ত্রিভুজ, তাহলে এই বাহু জানা আছে, এই কোণ জানা আছে, এই ইবি বের করা হলো অন্তুর বিষয়। এইটাই হবে কৃত কাজ, আর বিসির কৃত কাজ বের করার কিছু নেই। তবে এখানে যে বিষয়টা সেটা হলো এই বালকের ক্ষেত্রে সে যখন সিডি পথে নামবে তখন তার ত্বরণটা কত। তা এই ক্ষেত্রে তুমি ত্বরণ বের করো, তুমি বইয়ের মতো করতে যেও না, তুমি এখান থেকে ত্বরণ বের করে নিবা। কিভাবে বের করবা? তোমার এইখানে যেহেতু এইখান থেকে তোমার যেহেতু ইবি বের করা যায়, ইবি বের করা যায়, এইটা 60 এইটা 4, তাহলে এইটা যদি সাইন থিটা হয়, তাই সাইন 60 ডিগ্রি সমান সমান বিপরীত বাহু ইবি ডিভাইডেড বাই অতিভুজ 4। তাহলে ইবি সমান সমান কত? 4 ইন্টু সাইন 60 মান কত? √3/2। তার মানে এইটা কাটা যায় 2 ইন্টু √3। তার মানে এইটা হইলো 2 ইন্টু √3, এই যে সিএফ এর মান। তাই সিএফ এর মান যদি 2 ইন্টু √3 হয়, তাহলে সিডি এর মান যদি 5 হয়, তাহলে এই কোনটা বের করা যায় না এখানে আবার ইচ্ছে করলেই? জি স্যার। কোনটা বের করা যায় কিনা? এই কোনটা কিন্তু বের করা যায় কোন সূত্র দিয়ে? cos থিটা। cos থিটা মানে কি? cos থিটা মানে হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাই সন্নিহিত বাহু হলো 2 ইন্টু √3 আর অতিভুজ হয়েছে 5। এখান থেকে তুমি থিটা বের করে নিবা। তা এখান থেকে যদি থিটা বের করতে পারো, তাহলে এই কোন তো জানা যায়, এটাও তো কোনো ঘটনা না, জানা যাবে কিনা? অথবা সরাসরি বের করে নেওয়া যায়। এখন যখন বালক এখান থেকে যখন তল বেয়ে নামে, এই বালক, তাহলে বালক তল বেয়ে নামার সময় এখানে পাড়া দিল, কিন্তু বালককে পৃথিবী কি করে? এই বরাবর টানে। তাহলে এই বরাবর যদি টানে, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু এম জি। আর বালক এখানে বল প্রয়োগ করে এই দিকে, আর ক্রিয়া হইলো এই দিকে, প্রতিক্রিয়া এই দিকে। তাহলে এই ক্রিয়া যদি হয় আর, প্রতিক্রিয়া হবে এখানে আর। তাহলে এইটা যদি হয়, তাহলে এই বালক যখন এদিকে নামে, এই দিকে কাজ করতেছে একটা বল, তাহলে এই কোণটা হবে এইখানের কোণের সমান। তাহলে তোমরা বলো দেখি এই কোণটা কত? এইটা বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান বিপরীত বাহু 2 ইন্টু √3 ডিভাইডেড বাই 5। থিটা সমান সমান কত? ক্যালকুলেটর একটা চাপ দাও, তাহলে এখান থেকে বের হয়ে যাবে। দ্রুত একটা চাপ দাও, দ্রুত। তাহলে স্যার থিটা 43.853। 53 853 43.853 না 53? স্যার 853। 853। তাহলে এই কোণ তুমি পেয়ে গেলা, এই যে 43.853, এই কোণটা পেয়ে গেলা। তাহলে এইটা যদি পেয়ে যাও, তাহলে তোমার অবশ্যই এইটা হলো 43.85। তাহলে এই কোণটাও কত ডিগ্রি? এই 43.85। তাহলে এইটা যদি 43.85 হয়, এইটার উপাংশ এই বরাবর কত? এমজি cos থিটা। এই বরাবর কত? এমজি এমসি সাইন থিটা। sin 43.85। তাহলে তোমার এই দিক বরাবর নামছে কত বল নিয়ে? এই বলটা নিয়ে। আর এখানে এই উল্টো দিকে কাজ করতেছে কি বল? এখানে একটা ফ্রিকশন কাজ করতেছে না? এটা জি স্যার। এটা নিঃসন্দেহে উল্টো দিকে কাজ করতেছে, কিন্তু বালক তো নিচে নামতেছে, নাকি নামতেছে না? তাই বালক যেহেতু নিচে নামতেছে, তাহলে বালক তো একটা কার্যকর বল নিয়ে, তাহলে উপরের দিকে কাজ করতেছে হলো 50 নিউটন, আর নিচের দিকে কাজ করতেছে কত? এমজি। স্যার মিউট হয়ে গেছে। স্যার মিউট হয়ে গেছে।
এই পথে যখন সে নামে, তা এই পথে নামলে কি হয়, এমজি সাইন এই বলটা হলো নিচের দিকে আর উপরের দিকে কাজ করে এইটা, কিন্তু এখানে কোন বলটা আসলে বেশি, এখানে কিন্তু থেমে যাচ্ছে বা কিছু এরকম কিছু বলে নাই। তাহলে যেহেতু এই বলের প্রভাবে নামতেছে, তাহলে এই যে এম জি সাইন 43.85 মাইনাস এফ কে, এই হলো নিট বল, কার্যকর বল। এইটাই কোস টু কি, এইটাই কোস টু কি, এই পথে যদি সে এ ত্বরণে নামে তাহলে এইটাই কোস টু কি লিখতে পারবো আমরা, এম এ, এইটাই কোস টু এম এ। তাহলে এখান থেকে তুমি এ বের করে ফেলবা, পারবা কিনা, এইটা ডিভাইডেড বাই কি এম, তাহলে এম তো জানা আছে, এফ কে জানা আছে, এখানে সব জানা আছে, তাহলে তুমি এখানে এ বের হয়ে যাবে। এ যদি বের হয়ে যায় তাহলে এই পথে নামার ক্ষেত্রে ওই ব্যক্তির ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ তো জানোই 9.8, তাহলে কোনটা বড় কোনটা ছোট কি বের করা যায় না? তাহলে এগুলো তো এই সেম প্রসেসই আমরা প্রচুর অঙ্ক করছি, তোমরা কিন্তু তারপরেও এই অঙ্ক তোমরা কপি পেস্ট মারছো বই, তোমরা কিন্তু মাথায় এই বিষয় এইভাবে অ্যানালাইসিস করো না। এইটাই তোমাদের ব্যর্থতা, যে একটা বিষয় যখন আমরা একবার করি তখন কেন সেখানে বারবার সেটাকে অ্যাপ্লাই আমরা করতে পারি, তাই এই বিষয়গুলো এখানে দেখে ফেলো। আর পঞ্চম অধ্যায় নিয়ে এত আমরা কথা বলতে আর পারবো না, আমরা অলরেডি অফলাইনে ষষ্ঠ অধ্যায় শুরু করে দিয়েছি। আচ্ছা আসো ষষ্ঠ অধ্যায়, আর কারো কোনো আছে আপত্তি আছে পঞ্চম অধ্যায়, আছে কিনা? এই নাই মুহূর্তে স্যার নাই। ষষ্ঠ অধ্যায় যাও, ষষ্ঠ অধ্যায় দেখো কি আছে, ওখানে আছে হইলো তোমার মূলত ইসের বিষয়, যে প্রথমত তোমরা অনেক কিছুই নিজেরা পড়েছো ওখানে, জানো যে মহাকর্ষ বল আর অভিকর্ষ বল। তাহলে মহাকর্ষ অভিকর্ষ তো তোমরা জানো, অভিকর্ষ কি, যে কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল এটা হইলো অভিকর্ষ বল, আর মহাকর্ষ বল কি, যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল। আচ্ছা মাধ্যাকর্ষণ বলটা কি, তোমরা কি মাধ্যাকর্ষণ বলের নাম শুনেছো? মাধ্যাকর্ষণ বলের নাম শুনেছো কি? জি স্যার শুনছি। সেটা কি জিনিস? স্যার পৃথিবী সেটাও ও যে কোনো কিন্তু, একটি বস্তুর মধ্যে আকর্ষণ সেটাও বল। কিন্তু মূলত অভিকর্ষ বল। অভিকর্ষ বলের আরেক নাম হলো মাধ্যাকর্ষণ বল। আর এখান থেকে তোমরা এটাও জেনেছো যে সকল মহাকর্ষ অভিকর্ষ বলই মহাকর্ষ বল, বা সকল মাধ্যাকর্ষণ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল মাধ্যাকর্ষণ বল নয়। এখানে তো কারো কোনো বিরোধ নাই, না আছে? থাকার কথা না। তাই এই বিষয়গুলো তোমরা জেনেছো, এগুলো একটু পরেও ফেলবা, এরিয়া তেমন এখানে জটিলতার কিছু নেই। এরপরে তোমার গ্যালিলিওর পরন্ত বস্তু নিয়ে কিছু সূত্রের কথা এখানে তারা বলেছে এবং সেগুলো তোমরা জানো। গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র কি সূত্র সেটা তোমরা গতি চ্যাপ্টার পড়ে আসছো তৃতীয় অধ্যায়, সেখানে দেখেছো যে বিনা বাধায় কোনো বস্তু ছেড়ে দিতে হবে। তাই গ্যালিলিও এই সূত্রগুলো দিয়েছিল কোথায়, ইতালির পিসা টাওয়ারে, ওখানে বসে বস্তু ফেলে ফেলে পরীক্ষা করেছিল। তাহলে পিসা টাওয়ার কোথায়, পিসা শহরে, সেখানে ওই টাওয়ারটার নাম ছিল পিসা টাওয়ার। তাই এই যে উনি সূত্রগুলো দিয়েছে আর সূত্রগুলো পরবর্তীতে প্রমাণও করেছে, এবং গিনি পালক পরীক্ষার সাহায্যে এই সূত্র প্রমাণিত হয়েছে, কিন্তু সেই সূত্র প্রমাণ করছে কে, গ্যালিলিও কিন্তু প্রমাণ করে নাই। সেখানে তোমাদের কিন্তু বলেও আসছিলাম, সেখানে কে প্রমাণ করছিল সেই সূত্র, সূত্র প্রমাণ করছিল নিউটন। তাহলে এই গিনি পালক পরীক্ষা, তাই গ্যালিলিওর এই সূত্র নিউটন ওখানে প্রমাণ করেছিল। আর সূত্রগুলা কি তোমরা জানো, এই সূত্রগুলোর শর্ত কি সেটাও জানো, যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় মুক্তভাবে বস্তু পড়তে হবে, কিন্তু কোথাও বাধা থাকলে সেটা হবে না। তাই এরপরে তোমার এখানে দেখা যাচ্ছে যে বইয়ে দেখো ওই যে নিচে অনুধাবনে ওখানে একটা লেখা আছে যে তুমি যদি ছাদে যে এখন একটা হালকা বস্তু আর ভারী বস্তু যদি ফেলে দাও, তাহলে তোমার হালকা বস্তুটা পরে মাটিতে পড়ে কিন্তু ভারী বস্তুটা আগে মাটিতে পড়ে, কারণ তাহলে এখানে কি ত্রুটি হচ্ছে, কি ত্রুটির কারণে এখানে এই ঘটনা ঘটতেছে? নিঃসন্দেহে তুমি একদম চোখ বুজে বলে ফেলতে পারো যেখানে তোমার ত্রুটি, এখানে ত্রুটিটা হলো বাতাসের বাধা, যে এই বাধার কারণেই এই দুইটা বস্তু সমান একই সময় মাটিতে পড়ে নাই। যদি বাতাসের বাধা না থাকতো তাহলে হালকা বস্তু ভারী বস্তু একই সাথেই মাটিতে পড়তো। তাহলে কারণ হলো
এটা গ্যালিলিওর সূত্র আন্ডারে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, সেখানে তোমার স্থির অবস্থান থেকে বিনা বাধাই কনসিডার করতে হবে। কিন্তু এখন তুমি ছাদে যাই ফালাও, তুমি কি বিনা বাধাই করতে পারতেছো? মোটেই না। তাহলে এখানে তো আর এটা প্রযোজ্য হচ্ছে না। এই জন্য এরপরে তোমার এই সংক্রান্ত 2-3টা পরীক্ষা মানে এক্সপেরিমেন্ট আছে, একটু পরে দেখো। আর এগুলো তোমরা ল্যাবে মূলত করবা, সেখানেই মোটামুটি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আবার নিজেরা একটু পরে দেখো, এগুলো তেমন জটিলতার কিছু নেই। তারপরে এখানে হয়তো এ নিয়ে 1-2টা অঙ্ক থাকতে পারে, করে দেখো, এখানে কোনো সমস্যা হবে না। বা হইলো এটা পরে যখন ল্যাবে করবো তখন এগুলো ক্লিয়ার করে ফেলবো। তারপরে তোমার এখানে আছে কেপলারের গ্রহ, কেপলারের মানে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। খুব গুরুত্বপূর্ণ কিছু সূত্র বা কিছু অ্যানালাইসিস কেপলারও দিয়েছে। এই গ্রহ মানে ঘূর্ণন, গতি ঠতি এইগুলা নিয়ে অনেক কাজবাজ সে করেছে। তাহলে তার যে 3টা সূত্র আছে, 3টা সূত্রের ভিতরে প্রথমত একটা হইলো উপবৃত্তাকার মানে উপবৃত্তাকার সূত্র, 2 নম্বর সূত্র হলো ক্ষেত্রফলের সূত্র, 3 নম্বর সূত্র হলো পর্যায়কালের সূত্র। এই 3টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই 3টা সূত্রের ভিতরে তিনি বলেছে প্রথম যে সূত্র উপবৃত্তাকার সূত্রে, যে পৃথিবী সহ বা যে কোনো গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরবে, সূর্যকে কেন্দ্র করে ঘুরবে, কিন্তু সে ঘুরবে উপবৃত্তাকার পথে, বৃত্তাকার না। তোমরা এখন পর্যন্ত বৃত্ত পর্যন্ত পড়েছো, বৃত্তর পরে তোমাদের হয়তো সেকেন্ড পার্টে আছে কণিক, সেখানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত 3টা পার্ট আছে, 3টা অংশ, সেখানে তোমরা ডিটেলস পড়বে এগুলো। তা আমি জাস্ট এখানে এই অংশটুকু পড়ার জন্য হালকা কিছু ধারণা দিয়ে যাচ্ছি, যেটুকু আমাদের দরকার সেটুকু। তাহলে বৃত্তাকার পথ বলতে আসলে আমরা বুঝি এরকমের যে পথ, এইটাই হলো আমাদের বৃত্তাকার পথ। এখন এই বৃত্তাকার পথে এটা হলো তোমার ব্যাসার্ধ। তাহলে তোমার দেখা যাচ্ছে যে কেন্দ্র থেকে পরিধির যে কোনো জায়গায় ব্যাসার্ধ সমান। আর উপবৃত্তাকার বলি সাধারণত আমরা এই ধরনের পথকে আমরা উপবৃত্তাকার বলি বা ডিম্বাকৃতি। তা ডিম্বাকৃতির যেহেতু বলা হইলো, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এর সেন্টার যদি তুমি নাও, সেখান থেকে পরিধির সব বিন্দু দূরত্ব সমান না। আর এই জন্যই উপবৃত্তাকার পথের কোনো সেন্টার থাকে না। এর দুইটা এরকম সেন্টার আমরা বিবেচনা করি, কিন্তু যেহেতু সেন্টার মানে সেন্টার মাঝখানে, যেহেতু এটা একদম মাঝখানে না, সুতরাং এর ভিতরে যে 2টা বিন্দু বিবেচনা আমরা করি, এই 2টাকে সেন্টার বলে না, এগুলাকে বলা হয় ফোকাস। এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস, অথবা নাভি। ফোকাস বা নাভি, এটা আরো একটা শব্দ, নাভিও ব্যবহার করে। তাহলে এই উপবৃত্তাকার পথের এই ফোকাস বা নাভি থাকে দুইটা ফোকাস বা নাভি। তাহলে এই যে কোনো গ্রহ যদি সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাহলে সূর্য যেহেতু এখানে ফোকাস বা নাভি দুইটা, এই সূর্য তো 2টা জায়গায় অবস্থান করে, সূর্য কয়টা? সূর্য তো একটা। তাহলে সূর্য যে কোনো একটা ফোকাসে অবস্থান করে, যে কোনো একটা ফোকাসে। যদি এই ফোকাসে মনে করো, তাহলে এই ফোকাসে রেখেই তোমার সকল হিসাব নিকাশ করতে হবে। কিন্তু তুমি খবরদার ভুলেও কখনো এই ফোকাসে রেখে যে তুমি ক্যালকুলেশন করবা, সেটা হবে না, সেটা পারবা না, এটা কিন্তু সম্ভব না। তাহলে সূর্য সবসময় যে কোনো একটা ফোকাসে রেখে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে যে কোনো একটা ফোকাসে রেখে গ্রহগুলা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, এইটা বলছে তার প্রথম সূত্র। তাহলে কেউ যদি মনে করে যে না, উপবৃত্তাকার পথ হলো এইটা, এই একটা ফোকাস, এই একটা ফোকাস, আর এই একটা ফোকাস, এই ফোকাসে সূর্য আছে, ওকে ডান, তাহলে এই ফোকাসে রেখে তারপর ঘুরতে থাকবে। তাহলে যখন আমরা এখান থেকে দেখি, তাহলে এরকমের জায়গায় যে কোনো এক জায়গায় সূর্যকে আমরা কনস্ট্যান্ট ধরে তারপরে এর চারদিকে গ্রহের মোশন আমরা বিবেচনা করি ওর রেসপেক্টে। কিন্তু কখনো কখনো এইটার রেসপেক্টে, আবার কখনো কখনো একই সাথে তুমি বিবেচনা এই সূর্যকে এইখানে বিবেচনা করে মোশন বিবেচনা করবা, সেটা আর হবে না, ক্যালকুলেশন করবা, সেটা হবে না। তাই যে কোনো একটা ফোকাসে সূর্যকে রেখে গ্রহগুলা চারদিকে ঘুরতে থাকে, এটাই হলো তার প্রথম সূত্র। এবং এই যে ঘুরতে থাকবে, উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, যেটাকে আমরা উপবৃত্তের সূত্র বলছি। এরপরে দ্বিতীয় সূত্রটা হইল যে ক্ষেত্রফলের সূত্র। এখানে হইলো তোমার বিষয়টা
যে তুমি যে কোনো একটা গ্রহ, যদি তুমি বুধ ধরো বা পৃথিবী ধরো, যে পৃথিবী এখানে আছে যে 2 মাস পরে পৃথিবী এখানে আসলো, তাহলে যদি পৃথিবী এখান থেকে এখানে আসে, এই 2 বিন্দু এই সূর্যের সাথে এখানে একটা ক্ষেত্র সৃষ্টি করে, এরপর তুমি ছেড়ে দিলা। আবার 6 মাস পরে আবার তুমি এই পৃথিবীর অবজারভেশনটা তুমি করা শুরু করলা। তাহলে যখন তুমি 2 মাস অবজারভেশন করে দেখছো এখান থেকে এখানে আসছে, তারপরে 6 মাস পরে আবার তুমি তার অবজারভেশনে গেলা, তাই 6 মাসে কিছু দূরত্ব তো অতিক্রম করলো। তাই 6 মাস পরে তুমি দেখলা যে সে আবার এই যে সি বিন্দু থেকে সে হয়তো এখানে সি বিন্দু থেকে হয় সে এই ডি বিন্দুতে আসলো, এবং 6 মাস পরে অবজার্ভ করলা কত, আবার 2 মাসে, আবার তুমি 2 মাস অবজার্ভ করলা 6 মাস পরে। তাহলে এখানে এই 2 মাসে এ থেকে বি বিন্দুতে আসছে, আবার এখানে কি করছে 2 মাস পরে সে এ থেকে বি বিন্দুতে আসছে। তাহলে খেয়াল করে দেখো, এই পরিধি বরাবর দূরত্ব অতিক্রম করতেও তার যে সময় লাগছে, এখানেও দূরত্ব অতিক্রম করতে একই সময় লাগছে। তাহলে এই 2 অবস্থানও সূর্য তার কেন্দ্রে এখানেও কি সৃষ্টি করছে, ক্ষেত্র সৃষ্টি করছে। তাহলে এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রের ক্ষেত্রফল হইল এইটা। তাই কেপলার বলছে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান। এইটা যদি A1 হয়, এইটা যদি A2 হয়, তাহলে এইটা হবে A1 ইকুয়ালস টু A2। এইটাকে বলা হয় কেপলারের ক্ষেত্রফলের সূত্র। কথা বুঝছো কিনা, যে তার কক্ষপথে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে এখানে যদি তুমি 2 মাসের অবজারভেশন নাও, তুমি অন্য কোনো জায়গায়ও তুমি আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলো, সেখানেও তোমার 2 মাসের অবজারভেশনই নিতে হবে, সমান সময়ের অবজারভেশন নিতে হবে। এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করা যায় যে তোমার এখানে যখন দূরে থাকে তখন দেখো, এখানে যখন কাছাকাছি থাকে তখন এই জায়গাটা একটু প্রশস্ত হয়, যখন দূরে থাকে তখন অনেক বেশি জুড়ে ক্ষেত্রফল সৃষ্টি করে। তাহলে এখানে যতখানি দূরত্ব, তাই সাধারণত এতখানি ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সমান না। আমার আঁকাই কিন্তু যথেষ্ট ত্রুটি হয়েছে, হয়তোবা এই 2 মাস পরে তিনি দেখছে যে এখান থেকে এখানে না, এখান থেকে হয়তো এখানে আসছে এই যে ডি বিন্দুতে। তাহলে এই যে তখন এই অংশের যে ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল তারা পরস্পর সমান হবে। তাহলে তুমি দেখো এখানেও 2 মাসে সে ঘুরে আসছে, এখানে সি থেকে ডিতে আসছে, আর এখানে এ থেকে বিতে আসছে। তার মানে কি, তার মানে একটা জিনিস তুমি ক্লিয়ার, এই কক্ষপথে যখন ঘুরে গ্রহ তখন কিন্তু সে আসলে সমবেগে চলে না। তাই কক্ষপথে ঘোরার সময় কোনো কোনো স্থানে সে খুব দ্রুত বেগে চলে, আবার কখনো কখনো সে স্লো মোশনে চলে। তাহলে কখন দ্রুত বেগে চলে, এগুলো এমসিকিউতে আসে। দেখাই যায় যে ওই সূর্য থেকে যত কাছে থাকে সে তত তার বেগটা বেড়ে যায়, খুব দ্রুত চলে। যখন দূরে চলে যায় তখন আস্তে চলে। যদি আস্তেই না চলতো, তাহলে তোমার একই বেগেই যদি চলতো, তাহলে এতখানি যদি চলে যেত, তাহলে সেখানে যে ক্ষেত্র সৃষ্টি করতো সেই ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সমান হইতো না, তাহলে কেপলার অবজারভেশন করেও সেটা পেত না। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে অ্যানালাইসিস করা যায়, এটাকে ক্ষেত্রফলের সূত্র বলে। তাই তুমি আবার অনেকে মনে করো যে স্যার এখানে যখন আমরা এ থেকে বি তে অবজার্ভ করলাম, আবার সি থেকে ডি তে আসলো, তখন সূর্যকে এখানে রেখে আমি অবজার্ভ করব? নো, সূর্যকে একবার যদি কোনো নাভিতে রেখে তুমি মানে তার ক্যালকুলেশন শুরু করো, যত ক্যালকুলেশনই করবা ওখানে রেখেই তারপর ক্যালকুলেশন করতে হবে। এখানে একবার এখানে একবার হবে না, এর কিন্তু কোনো সুযোগ নেই। তাহলে তোমার অবশ্যই তুমি যদি এখানে রেখে ক্যালকুলেশন করতে, তাহলে সবসময় এখানে বসেই তোমার ক্যালকুলেশন হবে। তাহলে এখানে তুমি পৃথিবী কেন, যে কোনো গ্রহের ক্ষেত্রেই তুমি এভাবে তার চিন্তা ভাবনা করতে পারো। তাহলে এটা ছিল তোমার দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্রটা হলো পর্যায়কালের সূত্র। তাহলে তৃতীয় সূত্রটা একটু দেখো, এখানে একটা বিষয়, সেটা হলো যে তোমার এই যে ইসের ক্ষেত্রে, যে কোনো বৃত্তের ক্ষেত্রে এইটাকে কি বলে তোমরা বলতে পারো? এই যে এবি কেন্দ্রের মধ্য দিয়ে, এটা কিন্তু ব্যাস। একটা ব্যাস। তার ব্যাস। যদি আমরা বলি এটাও কিন্তু একটা ব্যাস, তাহলে এরকম কতগুলো ব্যাস অঙ্কন করা যায়? স্যার অসংখ্য।
অসংখ্য স্যার। অসংখ্য ব্যাস অঙ্কন করা যায়। উপবৃত্তাকার পথে এই একটা ফোকাস, এই একটা ফোকাস, এইটা হলো মনে করো F1, এইটা F2। তাহলে F1 থেকে এই যে F2 এর মধ্য দিয়ে, এই দুই ফোকাসের মধ্য দিয়ে এবং পরিধি পর্যন্ত কয়টা রেখা এখানে অঙ্কন করা যায়? কেউ বলতে পারো? আরো কোনো একটাই রেখা স্যার। অঙ্কন করা একটা যায়? একটা এখানে কিন্তু আর যাবে না, এখানে একটাই অঙ্কন করা যায়। এই যে প্রধান ফোকাস, তাহলে এইখানে যেটা ব্যাসের মতো কাজ করে, এখানে এই রেখাটাই ব্যাসের মতো কাজ করে, এবং এইটাকে এইখানে আর ব্যাস বলে না, এটার নাম হলো পরাক্ষ। এটাকে বলা হয় পরাক্ষ। তোমরা এই ব্যাখ্যায় পাবা বই। এইখানে তোমরা কনফিউজড হয়ে যাও, এইখানে একটু ঝামেলা হয় তোমাদের। তাহলে এই যে রেখাটা, এইটা তোমরা কনিকে গেলে আরো ডিটেলস সেখানে পাবা। এটা হলো পরাক্ষ। এখান থেকে যদি আবার লম্বভাবে এখানে সাইড থেকে রেখা বিবেচনা করা হয় লম্বভাবে পরাক্ষের সাথে, সেটাকে বলা হয় দ্বিকাক্ষ। এই জিনিসগুলো সেখানে আরো ডিটেলসে পাবা। তাহলে পরাক্ষ জিনিসটা আমরা বুঝলাম, ওকে। এখন তুমি আবার চিন্তা করো যে এখানে যখন সূর্য যদি থাকে, আর এখন যদি এখানে মনে করো পৃথিবী আছে, পৃথিবী ঘুরতেছে, পৃথিবী যখন এখানে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এটা, যখন এখানে তখন এটা, যখন এখানে তখন দূরত্ব এটা, যখন এখানে তখন দূরত্ব এটা, যখন এখানে তখন দূরত্ব এটা। তাহলে তুমি দেখো এখানের দূরত্ব যতটুকু, তার থেকে এখানে যখন থাকে দূরত্বটা কি অনেক বেশি। তাহলে এক এক পজিশনে থাকলে এই কক্ষপথে উপবৃত্তাকার পথের এক একটা দূরত্ব হয়, কিন্তু বৃত্তাকার পথে যদি অবস্থান করত তাহলে কি হইতো? স্যার একই হতো। স্যার সমান দূরত্ব। কিন্তু এখানে কি সমান আছে? না স্যার। আমাদের একটা দূরত্ব দরকার। একটা দূরত্ব যদি আমাদের প্রয়োজন হয়, এখন একাধিক দূরত্ব আছে, তাহলে আমরা কিভাবে হিসাব করব? এই জন্য আমরা কি করি, এখানে সকল দূরত্বের আমরা গড় বের করি। তাই গড় বের করলে কি হয়, এমন একটা মান আসে যে মানটা এই যে একদম ক্ষুদ্র দূরত্ব তার থেকে কি হয়, বড় হয়, আর বৃহৎ দূরত্ব তার থেকে কি হয়, ছোট ছোট হয়। হয়। তাহলে ওই গড় মানটা মাঝামাঝি একটা মান, যেখান থেকে আসলে বড় মানটাও খুব বেশি বড় না, আর ছোট মানটাও খুব বেশি ছোট না। তাই সকল ক্ষেত্রে ওই দূরত্বটা আমরা বিবেচনা করতে পারি। আর সেই দূরত্বটা মূলত এরকমের হয়তোবা হতে পারে, এরকম, এবং সেই দূরত্বটা হয় এই যে তোমার যে পরাক্ষ, সেই পরাক্ষের অর্ধেক। তাহলে গড় দূরত্ব আর অর্ধ পরাক্ষ এই ক্ষেত্রে সমান। অর্ধ পরাক্ষ, পরাক্ষ অথবা গড় দূরত্ব, এই দুইটা জিনিস গাণিতিকভাবে এরা আবার কাছাকাছি, তাহলে এখন তোমার এই যে 3 নাম্বার যে সূত্রটা, পর্যায়কালে যে সূত্রটা দিয়েছে কেপলার, সে সূত্রটা হলো কোন একটা গ্রহ যখন কক্ষপথের কোন বিন্দু থেকে স্টার্ট করে পুরো পথ ঘুরে আবার যখন ওইখানে আসে, তখন যে সময় লাগে, সেই সময়টাকে আমরা কি সময় বলি? সেটার নাম কি আমরা জানি, পর্যায়কাল। পর্যায়কাল। তাহলে এই যে পর্যায়কাল, উনি বলেছে যে পর্যায়কালের বর্গ এটা হবে এই যে কক্ষপথে ঘুরলে ওই গ্রহের মানে ফোকাস থেকে, সূর্যকে যে ফোকাসে রেখে ঘুরবে, সেই ফোকাস থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে গড় দূরত্ব আমরা যদি বলি আর, তাহলে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এইটা হইলো তার পর্যায়কালের সূত্র। তাহলে গড় দূরত্বের বিষয়টি আমরা বুঝতে পারছি, কেন গড় দূরত্ব প্রসঙ্গটা আসলো। কোন বইয়ে যদি তুমি দেখো, সাধারণ তপনের বই বিশেষ করে, সেখানে দেখবা সেখানে গড় দূরত্ব বলেনি, সেখানে স্পষ্ট ভাষায় লিখে দিছে যে পর্যায়কালের বর্গ এই কক্ষপথের অর্ধ পরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তাহলে পরাক্ষকে সাধারণত প্রকাশ করে এ দিয়ে, অর্ধ পরাক্ষকে প্রকাশ করে 2a দিয়ে। তাহলে অর্ধ পরাক্ষকে প্রকাশ করা হয় কি দিয়ে? এ দিয়ে। স্যার এ দিয়ে। পরাক্ষ যদি 2a হয়, তাহলে অর্ধ পরাক্ষ হবে a। তখন তারা সেখানে লিখছে ইজ প্রপোর্শনাল টু a3। তাহলে এটা একই কথা, কারণ ওই যে অর্ধ পরাক্ষ আর গড় দূরত্ব কি সমান। তাই তুমি যেভাবে মেনশন করো কোনো সমস্যা নেই। তুমি যদি লেখো এরকম উপবৃত্তাকার পথে যখন ঘুরে
তখন তোমার পর্যায়কালের বর্গ এই গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, ওকে, অথবা পর্যায়কালের বর্গ অর্ধ পরাক্ষের ঘনফলের সমানুপাতিক, ওকে ডান। যেটা করো তা ব্যাখ্যা দেওয়ার সময় আমির হোসেনের বই এই পরাক্ষ শব্দটা তোমরা পাবা এবং অর্ধ পরাক্ষটাও পাবা। তাহলে এটা নিয়ে আর বিচলিত হওয়ার কিছু নাই, অর্থাৎ এর ব্যাখ্যাটা তোমরা বইয়ের মতো দিবা না, এর ব্যাখ্যাটা তোমরা তোমাদের মতো দিবা। সবসময় ফিজিক্সকে নিজের হাতে রাখার চেষ্টা করবা, যেন লাগাম ছেড়ে চলে না যায়। তুমি এখানের এই ব্যাখ্যাটা নিজের মতো কিভাবে দিবা? তুমি এখানে মনে করো যে সূর্যকে কেন্দ্র করে যে কোনো দুটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, যে কোনো দুটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। প্রথম গ্রহের পর্যায়কাল টিয়ন এবং গড় দূরত্ব আরন, দ্বিতীয় গ্রহের পর্যায়কাল টি2 এবং গড় দূরত্ব আর2। তাহলে এরকম তোমার এইরকম কক্ষপথে ঘুরছে এই একটা গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, এরকম অসংখ্য গ্রহ আছে। তাহলে এটা যদি শুক্র হয়, এটা যদি পৃথিবী হয়, তাহলে দুইটার কক্ষপথ আলাদা। তাহলে এই বুধ গ্রহের কক্ষপথের যে পর্যায়কাল আর পৃথিবী গ্রহের কক্ষপথের পর্যায়কাল কি সেম? কোনোভাবেই না, সম্পূর্ণ কি ভিন্ন। কারণ আলাদা ওর হবে। ঘুরে আসতে সময় লাগবে, এই বুধ গ্রহের তো সেটা লাগবে না, সেটা লাগবে না। তাহলে এখানে তুমি যদি এভাবে আবার চিন্তা করো যে গড় দূরত্ব, তাহলে এটা যদি বুধ হয়, এটা যদি শুক্র হয়, তাহলে বুধ গ্রহের যে গড় দূরত্ব সূর্য থেকে আর শুক্র গ্রহের গড় দূরত্ব কি সেম? মোটেই না, না স্যার, আলাদা। আলাদা আলাদা। এরকমই তুমি ধরে নিলা যে যে কোনো দুটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরছে। প্রথম গ্রহের পর্যায়কাল টিয়াম, গড় দূরত্ব আর1, দ্বিতীয় গ্রহের পর্যায়কাল টি2, গড় দূরত্ব আর2। তাহলে এই কেপলারের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা পাই প্রথম গ্রহের জন্য কি লিখতে পারি? টি1 স্কয়ার ইজ প্রপোর্শনাল টু আর1 কিউব, বা টি1 স্কয়ার ইকুয়ালস টু কে ইনটু আর1 কিউব। এখানে কি থার্ড ব্র্যাকেট দিয়া এখানে লিখতে পারবে না? কে কি জিনিস? কে একটি কি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক। ধ্রুবক। তাহলে এটাকে তুমি এখান থেকে তুমি কে সমান সমান লিখে রাখতে পারো যে টি1 স্কয়ার ডিভাইডেড বাই আর1 কিউব। এটাকে 1 নং সমীকরণ। আবার দ্বিতীয় গ্রহের জন্য কি লিখতে পারো? যে টি2 স্কয়ার ইজ প্রপোর্শনাল টু আর2 কিউব, বা টি2 স্কয়ার ইকুয়ালস টু কে ইনটু আর2 কিউব। তাহলে এখানে কি কে2 হবে নাকি আবার, আর এখানে কে1 হবে নাকি? এটা কিন্তু সম্ভব না। একই একই হবে। পথে, যেহেতু ধ্রুবক তো সেম রাখতে হবে দুই জায়গায়। তাহলে এখান থেকে কে সমান সমান কি লিখতে পারো? যে টি2 স্কয়ার ডিভাইডেড বাই আর2 কিউব। এটাকে 2 নাম্বার সমীকরণ দাও। 1 নং ও 2 নং থেকে কি পারো? এখান থেকে যদি ইকুয়াল করে দাও তাহলে কি হয়ে যাবে? তাহলে কি হবে? তাহলে এখান থেকে তোমরা লিখতে পারবা যে টি1 স্কয়ার ডিভাইডেড বাই আর1 কিউব ইকুয়ালস টু টি2 স্কয়ার ডিভাইডেড বাই আর2 কিউব ইকুয়ালস টু কে ইকুয়ালস টু ধ্রুবক। লিখলেও লিখতে পারো, নাও পারো, না লিখলেও চলবে। বা এটাকে যদি আরেকটু রিঅ্যারেঞ্জ করো তাহলে টি1 স্কয়ার বাই টি2 স্কয়ার ইকুয়ালস টু আর1 কিউব ডিভাইডেড বাই আর2 কিউব ইকুয়ালস টু ডট 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 ইকুয়ালস টু কে ইকুয়ালস টু ধ্রুবক। যদি লিখো লিখলা, না লিখলে না লিখলা। তাহলে এখানে তোমরা দুইটা গ্রহের জন্য তাহলে কি লেখা যায়? টি1 বাই টি2, টি1 স্কয়ার বাই টি2 স্কয়ার ইকুয়ালস টু আর1 কিউব বাই আর2 কিউব। তিনটা গ্রহ যদি থাকে তাহলে কি লিখতে পারবা? যে টি1 বাই টি2, ঠিক আছে, ইকুয়ালস টু আর1 বাই আর2 ইকুয়ালস টু কি? তিনটা গ্রহের ক্ষেত্রে কি লিখতে পারবা? একসাথে কিন্তু পারবা না। তিনটা গ্রহের যে কোনো দুইটা বিবেচনা করে আনতে হবে। তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টা ম্যাচ করতে পারো, আবার প্রথমটার সাথে তৃতীয়টা ম্যাচ করতে পারো, আবার দ্বিতীয়টার সাথে তৃতীয়টা ম্যাচ করতে পারো। তাহলে এভাবে আমরা দুইটা গ্রহ থাকুক, তাহলে যে কোনো জায়গায় এরকম অঙ্ক থাকে, যে কোনো দুইটা গ্রহের কথাই বলে, যে হয়তো দুইটা গ্রহের পর্যায়কাল বলে দেয়, তোমার বলে দিল যে বুধ এবং শুক্রের গড় দূরত্ব এত এত। যদি বুধ গ্রহে বছরে মনে করো সেখানে 30 দিনে বছর হয়, তাহলে শুক্র গ্রহে কত দিনে বছর হয়? তার মানে একবার ঘুরে আসতে যদি 30 দিন লাগে, তাহলে ওর একবার ঘুরে আসতে কত সময় লাগে?
পর্যায়কাল বের করতে হবে, R1 R2 দিয়ে দিছে, এই সূত্রে ফালাইয়ে অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তাহলে এখানে তোমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারো, এইভাবে এই সূত্র ব্যবহার করে তোমরা অঙ্ক করতে পারো, এই কাজগুলো তোমরা এখান থেকে করে ফেলবা। জাস্ট আমি এখানে দেখাই দিলাম, এখন তোমরা নিজেরা পড়লেই এখানে বুঝতে পারবা। এরপর তোমরা চলে যাবা হইলো নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা তোমরা 9-10 পড়েছো। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আমি আর কোনো কথা বলবো না, সেখানে শুধু একটা জিনিসই একটু মাথায় রাখবা, যে এখানে তোমরা কখনো ভুলেও বিকর্ষণ বলবা না। এখানে তোমরা 9-10 কুলম্বের সূত্র পড়েছো, তাহলে কুলম্বের সূত্রেই একমাত্র সেখানে আকর্ষণ বা বিকর্ষণ শব্দটা আসে, এবং সেটা আধানের জন্য প্রযোজ্য হয়। আর এই নিউটনের যে সূত্রটা, এটা শুধুমাত্র তোমার যে কোনো বস্তুর জন্য, অর্থাৎ চার্জ নিরপেক্ষ দুইটা বস্তুর জন্য কার্যকর হয়, এবং তাদের মধ্যবর্তী সবসময় আকর্ষণ বল হিসাব হয়। তাহলে দুইটা বস্তু যদি একটা নির্দিষ্ট দূরত্বে আমরা রাখি, তখন তাদের ভর যদি হয় একটা m1 আর একটা যদি হয় m2, মধ্যবর্তী দূরত্ব যদি হয় d, তাহলে এই নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী মধ্যবর্তী আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক, তার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটা সূত্রকে যদি আমরা একত্রিত করি, তাহলে আমরা এখানে লিখতে পারি F is proportional to m1 m2 divided by এই যে d স্কয়ার। এখানে আমরা এটাকে ইকুয়াল করে আমরা এখানে লিখতে পারি k ইনটু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই k হইলো একটা সমানুপাতিক ধ্রুবক এবং গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা আমরা বলি। তাহলে এটা তোমার এখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার নামের ওই অনুযায়ী এটাকে তার প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, k এর পরিবর্তে এটাকে লেখা হয় g। তাহলে F equals to g ইনটু m1 m2 ডিভাইডেড বাই এই যে d স্কয়ার। তাহলে এখান থেকে আমরা জি এর সংজ্ঞা পাই। তাহলে জি কি? মহাকর্ষীয় ধ্রুবক। এখন তোমাদের ব্যারাম যেখানে, এই মহাকর্ষীয় ধ্রুবক যদি জিজ্ঞেস করি কি জিনিস, এর কোনো প্রতিচ্ছবি তোমাদের মাথায় আসে না, তোমরা এটা কিন্তু বুঝো না। কিন্তু তোমাকে যদি বলি বল কি জিনিস, তাহলে কিছু দেখতে পাও আর না পাও, কেমন জানি ধাক্কা ধাক্কা একটা ভাব তোমার ভিতরে চলে আসে। তোমাকে যদি বলি কাউয়া, তাহলে কাউয়া কথা বলার সাথে সাথেই তোমার কেমন কালা কালা একটা জিনিস, পা কালা, বিচ্ছিরি ঠোঁট, অমুক সমক দেখতে বিচ্ছিরি, এরকম একটা জিনিস তোমার মাথায় চলে আসে। আবার অনেকের কাছে প্রিয় হতে পারে, কিন্তু কিছু একটা বললে তুমি যদি সেটাকে চিনো, তাহলে তার একটা প্রতিচ্ছবি আসবে। কিন্তু তোমাকে যদি বলি জি কি জিনিস, ওই একই কথায় মহাকর্ষীয় ধ্রুবক স্যার, কিন্তু কোনো প্রতিচ্ছবি আসে না। প্রতিচ্ছবি আসে না মানে তুমি জিনিসটা ঠিক মতো বুঝো নাই। তাহলে এখান থেকে তুমি খেয়াল করে দেখো, এই যে জি, তাহলে জি ইকুয়ালস টু কি? জি ইকুয়ালস টু হলো এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2 এইটা। তাহলে m1 1 কেজি বলি, m2 যদি আমরা এখানে 1 কেজি বলি, ডি যদি আমরা 1 মিটার বলি, তাহলে জি ইকুয়ালস টু এফ। তাহলে জি মানে কি? জি মানে হলো অন কাইন্ডস অফ ফোর্স, এক প্রকার বল, এবং যে কোনো মানের বল, একটা সুনির্দিষ্ট কন্ডিশনের বল। তাহলে জি আসলে মহাকর্ষীয় ধ্রুবক ওকে, কিন্তু সেটা কিন্তু আসলে বল। তাহলে কোনো একটা সুনির্দিষ্ট জায়গা বা সুনির্দিষ্ট অবস্থায় কার্যকর বল। তাহলে কি রকমের? যে 1 কেজি ভরের দুইটা বস্তু, এরকম যদি 1 কেজি ভরের দুইটা বস্তু, একটা মনে করো এখানে তাল আর একটা বেল, 1 কেজি ভরের তাল 1 কেজি ভরের বেল যদি আমি হাতে ধরি, তাদের মধ্যবর্তী যদি দূরত্ব 1 মিটার হয়, তাহলে এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল, এইটাই হইল জি। এটা যে কোনো দুইটা বস্তু যদি 1 মিটার দূরত্বে থাকে এবং তাদের ভর যদি দুইটারই 1 কেজি করে হয়, তখনই তাদের মধ্যে যতটুকু আকর্ষণ বল কাজ করে, ঠিক ততটুকু আকর্ষণ বলই হইল জি। তাহলে এই যে জি, জি হইল তোমার, তোমরা জানো জি ইকুয়ালস টু 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। জি এইটা বলতে কি বুঝি, তোমরা এইটা কখনো কিন্তু ভেঙে দেখো নাই। এইটা মানে কি? এই যে দেখো 0.1 2 3 4 5 6 7 8 9 10 6 6 7 এত নিউটন। তার মানে বুঝো যে 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকলে তাদের মধ্যে যে আকর্ষণ বল এত নিউটন। এই জন্য আকর্ষণ বলটা এতই ক্ষুদ্র, এটা দেখে মনে হয় না যে একটাকে আরেকটা আকর্ষণ করছে, এটা মনে হয় না, কিন্তু একটা আকর্ষণ বল আছে।
দূরত্ব যত বাড়তে থাকবে আকর্ষণ বল তত কমতে থাকবে। এই জন্য এখানে তোমার সাথে ওয়াশিংটন ডিসির কোন একটা বস্তুর আকর্ষণ কাজ করতেছে, কিন্তু তুমি তোমাকে ট্রেনে ওয়াশিংটন ডিসি তো নিতে পারতেছ না কেন? এই মনে করো খালিদ হাসানের সাথে এখন ডোনাল্ড ট্রাম্পের একটা আকর্ষণ বল কাজ করতেছে, কিন্তু তাহলে ও টানের কারণে কেন ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে যেতে পারছে না? এটা আসলে এতই নগণ্য যেটা আসলে অনুভব করার মতো কিছু নেই, মানে ওখানে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় নাই। ওরে ওরে ওর বরিশালের কত মানুষই আকর্ষণ করতেছে, পাশাপাশি বসে আছে চেয়ারে, তারাও আকর্ষণ করতেছে, তাতেই একজন আরেকজনের দিকে ঝুঁকে পড়তেছে না। তার আকর্ষণ মানে করতেছি। আকর্ষণ বলটা এত ক্ষুদ্র যেটা আসলে ওইভাবে আমরা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু আসলে আকর্ষণ বল থাকে। তাহলে এই কোন বস্তুর আকর্ষণ বল এইটা, মানে অভিকর্ষ ত্বরণের মানে এইটা। এর মানে হইলই এরকম যে 1 কেজি ভরের দুইটা বস্তুকে যদি আমরা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করি, তাহলে এদের মধ্যে এত নিউটন বল কার্যকর হয়, আকর্ষণ বল। এটা যদি আমরা বায়ুতে রাখি তাহলেও এত নিউটন। 1 কেজি ভরের দুটো বস্তু 1 মিটার দূরত্বে বায়ুতে রাখলে, এই অবস্থাটা পানির ভিতরে রাখলেও এত নিউটন, এই অবস্থাকে মাটির ভিতরে রাখলেও এত নিউটন, পারদের ভিতরে নিয়ে রাখলেও এত নিউটন, কেরোসিনের ভিতরে রাখলেও এত নিউটন, অর্থাৎ যে কোনো মাধ্যমেই রাখি এত নিউটনই কাজ করে। তাহলে এই যে বলের মানটা, এটা মাধ্যমের উপরে নির্ভর করে না। এই জন্য এই জি কে বলা হয় একটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই জিনিসটাও তোমরা এখানে পড়বা। তাহলে এই যে নিউটনের মহাকর্ষ সূত্র, বলের প্রকৃতি, এই বিষয়গুলো একটু পড়বা। এরপরে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে তোমার এখানে এই যে এর সূত্র প্রমাণ করা যায়, এই কেপলারের তৃতীয় সূত্রটা, এইটা কিভাবে প্রমাণ করছে তোমরা একটু পড়ে দেখো, তোমরা 90% বুঝে যাবা। তারপরে যদি না বুঝো সেটা আগামী ক্লাসে আমরা দেখব, কিন্তু বাসায় তোমরা চেষ্টা করো। সামনে সূর্যের ভর বের করছে, আরো এই কিছু অঙ্ক টঙ্ক এখানে করছে, এগুলোও তোমরা পড়ো। আর এই যে নিউটনের মহাকর্ষ সূত্রের এখানে একটা ভেক্টর রূপ আছে, এটা অত্যন্ত টেকনিক এবং বোঝার বিষয়। তুমি বারবার চেষ্টা করবা ভেক্টর ফর্মটা বুঝে নেওয়ার জন্য, এটা বোঝার চেষ্টা করবা। আগামী ক্লাসে রিপ্লাই দেওয়া কি কি বুঝছো আর কি কি বুঝো না ভেক্টর ফর্ম, অবস্থান ভেক্টর ভেক্টরের হিসাব নিয়ে তারপর কাজটা করছে। আর তোমরা সামনে এই যে মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণ এর মধ্যে সম্পর্ক, এর আগ পর্যন্ত এখন তোমরা নিজেরা পড়ে ফেলবা। তারপরে এর ভিতরে কি কি সমস্যা হয় এগুলা তোমরা সাথে সাথে এগুলা সমস্যার কথা বলে এগুলা ঠিকঠাক করে নিও। এগুলা কিন্তু চাপা পড়ে গেলে আর উঠতে পারবা না, এবং পড়া যেন পেন্ডিং না থাকে, পেন্ডিং থাকলেও আর উঠতে পারবা না। ঠিক আছে? স্যার কোন পর্যন্ত পড়বো স্যার, আবার একটু বলেন। মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণ এর মধ্যে সম্পর্ক এর এক পর্যন্ত এরকমের আছে, তুমি খুঁজতে পাবা। আমার সামনে তো বই নেই, এক্সাক্ট বলতে পারছি না, তবে এরকমের আছে। এর আগ পর্যন্ত পড়বা। আর আমি দেখছি 4র্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা, এর রেকর্ড আমি ডিলিট করে দেওয়ার পরে এখন অনেকে রেকর্ড খুঁজে গ্রুপে। এই ধরনের দুর্গতি যেন সৃষ্টি না হয়, ঠিক আছে? টাইম টু টাইম যেন পড়া আমরা কমপ্লিট করে রাখি। ওকে, আল্লাহ হাফেজ। আর তোমরা যদি স্যার অফলাইন বাসে সেম পড়া না? যাও, হ্যাঁ সেম পড়া। এই জন্যই তো আমি টেনে এতখানি পড়াই নিয়ে আসছি, যে আসলে অফলাইনে তো আমি পিছনের চ্যাপ্টার নিয়ে আলাপ আলোচনা করি না, ওখানে তোমাদের অনেক সময় নষ্ট করে এখানে এর জন্য টাইম কম হয়েছে। এ পর্যন্তই আমি অফলাইন পর্যন্ত পড়াইছি। অনলাইন এবং অফলাইনে পড়া একই প্যারালাল থাকবে, প্যারালাল রাখার জন্যই মূলত এই হিসাব। তাই তোমরা যদি কেউ নেক্সট দিন থেকে অফলাইনে যেতে চাও যেতে পারো, আর যদি অনলাইনে থাকতে চাও থাকতে পারো, অসুবিধা নেই। ওকে, আল্লাহ স্যার হাফেজ। অনলাইন তো এই 1 মাসের জন্যই নাকি? তারপর তো অনলাইন বন্ধ হয়ে যাবে না? না, অনলাইন এই ব্যাচটা দেখি আমি রাখতে পারি। এখন পরিবেশ পরিস্থিতি আসলে কোন দিকে কি যায়, তোমাদের শুরু হইলেও দেখা যাচ্ছে যে ফুললি শুরু হবে না। আমাদের সপ্তাহে 2 দিন আনবে কলেজে, স্যার বলছে পিছাইতে পারে। একদিন আনবে, তোমাদের পিছিয়ে যাবে। স্যার সংকলন তো বের হয়ে গেছে স্যার। ইচ্ছা তো পারে যে খুব অভিভাবক শিক্ষক কেউ চাচ্ছে না, আমি তোমাদের বন্ধটা ঈদের পরে হয়তো ঈদ পর্যন্ত চলে যেতে পারে। করোনা তো আবার ঝামেলা করতেছে। হ্যাঁ, একটু নাকি আবার বাড়তেছে, এজন্য তো অবশ্যই একটা প্রিকশনের বিষয় আছে।
এসব পরিস্থিতি বিবেচনা করেই হয়তো সরকার একটা সিদ্ধান্ত নিবে। আবার এখন এটাও রাখতে পারে বা পিছাইতেও পারে, সম্ভাবনা বেশি, যেহেতু বিশেষজ্ঞরাও পিছানোর পক্ষে মতামত দিচ্ছে, এখন বোঝা যাচ্ছে না। তারপরেও আমাদের আবার শুরু হইলো, আমাদের কোন পরিসরে শুরু হবে তাও বোঝা যাচ্ছে না, এজন্য হয়তো অনলাইনের এটা থাকবে কিছুদিন। তা কবে বন্ধ করব সেটা আমরা বলে কয়ে বন্ধ করব, পরবর্তীতে দেখা যাবে। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।